কলকাতার নিউ মার্কেট এলাকায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশি সহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোর রাতে মির্জা গালিব স্ট্রিটে এই অগ্নিকাণ্ড ঘটে। দমকলের 4টি ইউনিট ও উদ্ধারকারী দল অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধ অবস্থায় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেশ কয়েকজন। প্রাথমিকভাবে এসির বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কলকাতা থেকে সত্যজিৎ চক্রবর্তীর তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন দেওয়ান মুবাশিরা হোসেন। বুধবার রাত 2টা কলকাতার প্রাণকেন্দ্র নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে লাগে ভয়াবহ আগুন। এতে প্রাণ হারান বাংলাদেশি সহ বেশ কয়েকজন। দগ্ধ হয়ে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন আরও অনেকে। জানা যায়, ঘটনার সময় বেশিরভাগ অতিথি ঘুমিয়েছিলেন। আগুনের চেয়ে দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া। ধোঁয়ায় দম বন্ধ হয়ে অনেকেই রুমের ভেতরে আটকা পড়েন। ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনীর একাধিক ইউনিট, পুলিশ ও উদ্ধারকারী দল অভিযান শুরু করে। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং বহু অতিথিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। ধোঁয়া ছিল তো আমরা আসলে ওইভাবে নিঃশ্বাস নিতে পারতেছিলাম না। তো পরে ফায়ার সার্ভিসদের হেল্পে আমরা নিচে নেমে এসেছি। দরজা খুলে দাঁড়ানো সব ধোঁয়ায় অন্ধকার। মিনিট 10-15 পর কর্মীরা আসে, ফায়ার সার্ভিস কর্মীরা আসে। আমি তো হাঁটতে পারি না, আমাকে ধীরে ধীরে মানে আস্তে আস্তে নিচে নামে নিয়ে এলো। ঘটনার পর ভবনটি কতটা ঝুঁকিপূর্ণ তা কর্তৃপক্ষের নজরে এসেছে। একই ভবনের বিভিন্ন তলায় পরিচালিত হচ্ছিল একাধিক হোটেল ও গেস্ট হাউস। ভবনে প্রবেশ ও বের হওয়ার জন্য ছিল মাত্র একটি সরু সিঁড়ি। অভিযোগ উঠেছে, সেখানে ছিল না কার্যকর অগ্নি নির্বাপন ব্যবস্থা কিংবা কোনো জরুরি নির্গমন পথ। ফলে ধোঁয়ায় দিশেহারা হয়ে অনেকেই প্রাণ বাঁচাতে বাথরুমের জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করেন। আমরা একটা টিম গঠন করছি এবং এই কেএমসি এবং প্রাণ বেঙ্গল এই ধরনের হোটেল যারা চালাচ্ছে নিজেদেরই তারা বন্ধ করেছে না, এটা কথা আমরা বন্ধ করেছি। প্রাথমিকভাবে শর্ট সার্কিট বা এসি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে ফরেনসিক দল। একই সঙ্গে হোটেল পরিচালনায় নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হোটেল মালিকের খোঁজে চলছে তল্লাশি। মৃতদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহে কাজ করছে কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশন। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১। এ বিষয়ে সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, এর আগে আপনার সাথে যখন কথা হচ্ছিল আপনি বলছিলেন যে নিহতদের পরিচয় এবং মরদেহ দেশে পাঠানোর বিষয়ে বিভিন্ন প্রসেসিং চলছে। আপনার কাছে জানতে চাই, আহত যারা হাসপাতালে ভর্তি আছেন তাদের মধ্যে বাংলাদেশি কেউ আছেন কিনা? পাশাপাশি একজনকে গ্রেপ্তার করার খবর আমরা প্রতিবেদনে জানছিলাম। কাকে গ্রেপ্তার করা হয়েছে, কেন গ্রেপ্তার করা হলো, সে বিষয়েও জানাবেন। আমি আপনাকে আপনার সমস্ত আর কি প্রশ্নের উত্তর দেওয়ার আগে এই মুহূর্তে এটাকে কিন্তু এই যে কলকাতার মির্জা গালিব স্ট্রিট, এটাকে বলা হয় বাংলাদেশি হোটেল পাড়া। কারণ এখানকার যে হোটেলগুলো আছে সেখানে ম্যাক্সিমাম আবাসিক বাংলাদেশ থেকে আসেন, থাকেন। এবং অতি সম্প্রতি ভারত সরকার যে ভিসা নীতি সহজ করেছে তার ফলে এসছে বাংলাদেশ থেকে। আমার সাথে আছে এই মুহূর্তে বেশ কয়েকজন বাংলাদেশি, তাদের কাছে শুনবো যে এই অগ্নিকাণ্ডের পর তাদের আতঙ্ক কতটা কতটা আপনাদের আতঙ্ক। আতঙ্ক তো অবশ্যই থাকবে, কারণ আমাদের বাংলাদেশের মানুষ মারা গেছে এখানে হোটেলে। এখানে হোটেল সার্ভিস বা হোটেল ইলেকট্রিক এসি ফ্যানের সুইচ লাইটের সুইচ এটা সার্ভিস আপনি কি তখন ছিলেন যখন? আমি ছিলাম। ছিলেন না। তো স্বাভাবিকভাবে দেখুন, প্রথম যে বিষয়টি সেটি হলো যে যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি একজন এই হোটেলের আর কি কর্তৃপক্ষের একজন, এবং মূল যিনি মালিক তিনি কিন্তু পলাতক। আর যে সমস্ত আহত যারা আছেন তাদের ভিতরেও বেশ কয়েকজন বাংলাদেশি আছেন এমনটা বলছেন, এবং কলকাতা পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কিন্তু যে পরিচয় আহত সেই আহত নিহতদের পরিচয় কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ করেনি। এবং আমি আপনাকে সেই হোটেলের সামনের চত্বরটা দেখাচ্ছি, যেখানে গতকাল ভোর রাতে গভীর রাতে কিন্তু রাত 2টোর পরে আগুন লাগে, এবং এই সেই বিল্ডিং এবং যেটা বলা হচ্ছে নিয়ম মানা হয়নি। এবং এখানে যে সমস্ত এই হোটেলে যে সমস্ত আবাসিকরা ছিল
তারা যেটা বলছেন যে যারা এখনো জীবিত আছেন, যারা বেঁচে গেছেন, তারা যেটা বলছেন যে বাংলাদেশ থেকে কিন্তু তাদের ফোন আসছে, তাদের বলছে দেশে ফিরে এসো। আতঙ্ক কিন্তু এতটা, এবং এই যে গোটা এরিয়া, এখান থেকে ওদিকে আপনার নিউ মার্কেট, এদিকে আপনার সেই কস্তুরী হোটেল, এবং পুরো চত্বরটি কিন্তু এখানে যে হোটেল, এবং শুধু তাই না, পাশেই আছে বিধায়ক হোস্টেল, অর্থাৎ পশ্চিমবঙ্গের যারা বিধায়ক তাদের হোস্টেল এখান থেকে মিনিট 5 হাঁটা পথে দূরত্ব। তো স্বাভাবিকভাবে এখানে যে সমস্ত বাংলাদেশিরা অন্যান্য হোটেলে আছে তাদের ভিতরেও কিন্তু আতঙ্ক ছড়িয়েছে। এই এলাকায় যে সমস্ত হোটেল আছে সেই সমস্ত হোটেলগুলো, আবাসিক হোটেলগুলোতে কিন্তু ছবিটা একই, নিরাপত্তা, অগ্নি নির্বাপনের যে নিরাপত্তা, আগুনের যে সুরক্ষা, সেই সুরক্ষা কিন্তু তেমন একটা নেই। এবং এখানে সত্যজিৎ, নানা ধরনের অভিযোগ এখন সামনে আসছে, যেমনটি আপনার কাছ থেকে আমরা জানছিলাম, এবং আপনি আছেন ঘটনাস্থলে। আহত এবং নিহতদের পরিচয়ের পাশাপাশি আরো নতুন কোনো তথ্য যদি আপনি জানতে পারেন, নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরাও জানবো পরবর্তীতে। ধন্যবাদ এই মুহূর্তের খবরগুলো জানিয়ে দেওয়ার জন্য। কলকাতা থেকে সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী যুক্ত ছিলেন এতক্ষণ। দেশের সার্বভৌমত্ব রক্ষা করেই ভারতের সাথে সুসম্পর্ক রাখবে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। সকালে স্বেচ্ছাসেবক দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে একথা বলেন তিনি। ভারত নিঃস্বার্থ আমন্ত্রণ জানালে বাংলাদেশ স্বাগত জানাবে বলেও মন্তব্য করেন রিজভী। সময় বলেছে, খুব শক্তভাবে বলেছে, জোরালোভাবে বলেছে, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ, বাংলাদেশ সমতার ভিত্তিতে সকলের সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না। বাংলাদেশ সরকার প্রত্যেক দেশের সাথে বন্ধুত্বের প্রকাশ্যে যে ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই এইখানে যদি অন্য কিছু না থাকে তাহলে অবশ্যই সমতার ভিত্তিতে, মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে, এবং এই যে সার্বভৌমত্বকে শ্রদ্ধা করার ভিত্তিতে সকল দেশের সাথেই আমাদের প্রধানমন্ত্রী তিনি সম্পর্ক রাখবেন, তিনি যাবেন, আমরাও সবাইকে আমন্ত্রণ জানাবো। এসএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জে এবার রেকর্ড আবেদন করেছে শিক্ষার্থীরা। 11 শিক্ষা বোর্ডে, যার সংখ্যা প্রায় 13 লাখ। বিপুল সংখ্যক এই খাতা পুনর্মূল্যায়ন করে নির্ধারিত সময়ে ফল প্রকাশ করাই এখন চ্যালেঞ্জ। আর এতে ফল পরিবর্তন হলে একাদশ শ্রেণীর ভর্তিতেও তৈরি হতে পারে জটিলতা। জুলিয়া তানহার প্রতিবেদন। 2 দশকের মধ্যে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় সবচেয়ে কম পাশের হার। প্রত্যাশিত ফল না পাওয়ায় শুরু হয় খাতা চ্যালেঞ্জের হিড়িক। 11 থেকে 17 আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করেছেন 4 লাখের বেশি পরীক্ষার্থী। 11 শিক্ষা বোর্ডে জমা পড়েছে প্রায় 13 লাখ আবেদন। এর মধ্যে লিখিত পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন 10,56,000-এর বেশি, আর ব্যবহারিক পরীক্ষার জন্য আবেদন পড়েছে 2,31,000-এর বেশি। শুধু ঢাকা বোর্ডে আবেদন 3,35,677টি। এত সংখ্যক আবেদনে হতবাক শিক্ষামন্ত্রী। বর্তমান পুনর্নিরীক্ষণ পদ্ধতিতে পরিবর্তন এনে নতুন নীতিমালা করার কথা জানান তিনি। আমরা একটা নীতিমালা তৈরি করব, কোন ধরনের খাতাগুলো রি-এক্সামিন হতে পারে। আপনি জিপিএ গোল্ডেন প্লাস পাওয়ার পর আপনি রি-এক্সামিন করতে যাচ্ছেন। একদিকে পুনর্মূল্যায়নের আবেদনের পাহাড়, অপরদিকে এইচএসসির ভর্তি শুরুর আগে কম সময়। কিভাবে সামাল দেবে শিক্ষা অধিদপ্তর? এই 13 লাখের সমাধান না হওয়া পর্যন্ত আপনার ভর্তি কার্যক্রম কিন্তু শুরু করা যাবে না। ফর এক্সাম্পল, যে মনে করেন যে কেউ এখন এ পেল, এখন দেখা গেল যে সে তার এই নম্বর দিয়ে সে অ্যাপ্লাই করলো তার একটা পছন্দের কলেজে, তার জিপিএর কারণে সে চান্স পেল না। পরে দেখা গেল যে তার রেজাল্ট রিভ্যালুয়েট করার ফলে তার রেজাল্ট A+। তো দেখা গেল যে A+ হলে সে ওই কলেজে ভর্তি হওয়ার সুযোগ ছিল। তো তখন তো আরেকটা জটিলতা তৈরি হবে। সঠিকভাবে পুনর্মূল্যায়নে ব্যর্থ হলে শিক্ষা ব্যবস্থায় তৈরি হতে পারে অস্থিরতা, মত্তার। এখন আপনি যদি বিকল্প খুঁজতে যান যে কোনো মতে আমি সময় বাঁচানোর জন্য, আমি করার জন্য আমি নীতিমালাটাকে বদলাই ফেলবো, তাহলে কিন্তু এটা আরেক ধরনের সমস্যা যাবে। কেউ হাইকোর্টে যাবে, কেউ রিট করবে, ঠিক আছে। আবার দেখা যাবে যে এক ধরনের বিক্ষোভ হবে, আবার একটা আনরেস্ট পরিস্থিতি সৃষ্টি হওয়ার একটা আশঙ্কা থেকে যায়। তা আমরা তো এগুলো আর চাচ্ছি না এগুলো। তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি বলছেন, নতুন খসড়া নীতিমালা অনুযায়ী দ্রুতই পুনর্মূল্যায়নের কাজ শেষ করা হবে। ফলে একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রমে বাড়তি চাপ পড়বে না। ভর্তি তো তাদের
আসন তো যে প্রচুর খালি থাকবে, তাই না? তারপরেও যেটা সংকট হবে যে সে যেটা চায় সেটা পায় কিনা। ভর্তি নীতিমালা প্রণয়ন হবে, তখন এই ব্যাপারগুলো সব ক্লিয়ার হওয়া যাবে। এতদিন খাতা পুনর্নিরীক্ষণে শুধু নম্বর যোগে ভুল বা কোনো প্রশ্নের নম্বর বাদ পড়েছে কিনা তা যাচাই করা হতো। পরীক্ষকের মূল্যায়ন সঠিক হয়েছে কিনা তা দেখার সুযোগ ছিল না। দীর্ঘদিনের দাবি ও উচ্চ আদালতে রিটের পর এবার সেই ব্যবস্থায় পরিবর্তন এনে উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ দেয়া হচ্ছে। জুলিয়া তানহা, ৭১, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করেছে হাইকোর্ট। এই মুহূর্তে এই প্রসঙ্গে কথা বলছেন অ্যাটর্নি জেনারেল। আমরা সরাসরি শুনে নেব তার বক্তব্য। মনে করি যে সুপ্রিম কোর্টের আইনজীবীদের কাছে মানুষ প্রত্যাশা করে যে তারা সুপ্রিম কোর্টের আইনজীবী এই অবয়ব, এই ভাবনা, এই চিন্তা তাদের কাছে থাকবে। এবং যারা একটা রাজনৈতিক সংগঠনের ব্যানার ব্যবহার করে করছেন বলে আপনিও বলেছেন, সেই সংগঠনভুক্ত আমিও, এবং তার কেন্দ্রীয় কমিটি কিংবা সুপ্রিম কোর্টের কমিটির কোনো রকম অনুমোদন নেই। এটা বিচ্ছিন্নভাবে কয়েকজন ব্যক্তি, যার মধ্যে এই অফিস থেকে ইতিপূর্বে অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে নিয়োগ পেয়েছিলেন, কিন্তু বর্তমান সরকার পুনঃনিয়োগের ক্ষেত্রে অধিকাংশ ব্যক্তিকে বিবেচনা করলেও গুটি কয়েক ব্যক্তিকে বিবেচনা করেননি। এবং সেই না বিবেচনা করার পিছনে আমি গতকালও বলেছি যে এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে একজন ব্যক্তির সততা, দক্ষতা, কর্মনিষ্ঠা এবং রাষ্ট্রের প্রতি তার আনুগত্যের ব্যাপারটি বিবেচিত হয়েছে। এর তো কোনো সমস্যা আমি দেখছি না। আমি তো কোনো সমস্যা দেখছি না। এটা তো কোনো ইস্যু না যেগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। এটা তো অ্যাড্রেস করার মতো কোনো ইস্যু আমাদের মধ্যে না। এটা আপনারা আপনাদের পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছেন বলে আপনারা এটা করে দেখছেন। একটা বিষয় যে সরকারের 6 মাস হয়েছে, বিষয়টা যদিও আপনার না, কিন্তু আদালত প্রাঙ্গণে গত 6 মাসে আমরা দেখছি সরকারের রাষ্ট্রপক্ষকে অনেক মামলা দ্রুত উদ্যোগ নেওয়া হয়েছে, অনেক আছে। পাশাপাশি ব্যতিক্রম ঘটনাও আছে। গত 6 মাসে যদি আপনি বলেন কোনো সাংবাদিক আপিল বিভাগে প্রবেশ করতে পারেনি, যদিও এটা সরকারের বিষয় না, কিন্তু সেই ঢেউটা গিয়ে সরকারের কাজেই লাগবে। কারণ হলো যে যেহেতু আমরা প্রবেশ করতে পারছি না, মানুষ মনে করবে এখানে অনেক সময় হয়তো সরকারের হাত আছে। মানুষের ধারণার কথা বলবো। তো সামগ্রিকভাবে সরকারের এই যে 6 মাসটাকে কীভাবে মূল্যায়ন করবেন এবং এর সাথে আপিল বিভাগে ঢুকতে পারি না, এটাকে কীভাবে মূল্যায়ন করবেন? না, প্রথম কথা হচ্ছে যে আপনারা আপিল বিভাগে ঢোকা না ঢোকার এই বিষয়টা তো সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্ট প্রশাসন এবং মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন এই সুপ্রিম কোর্টের বিষয়। এবং এই যে আপনি কথা বললেন, সরকার তো সুপ্রিম কোর্টের বিচারিক প্রক্রিয়ায় কোনোভাবেই হস্তক্ষেপ করে না, কোনো বিষয় করে না, এবং বিচার বিভাগ অত্যন্ত স্বাধীনভাবে কাজ করছে। তো আমি আইন অঙ্গনের মানুষ, আমি আপনাকে বলতে পারি 6 মাসের মধ্যে আজ পর্যন্ত আমি দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমি 5 মাসের কিছু কম সময় ধরে দায়িত্ব পালন করছি। কিন্তু আমি তো আজ পর্যন্ত সরকারের কোনো তরফ থেকে কোনো হস্তক্ষেপ করার বিন্দুমাত্র প্রচেষ্টাও দেখিনি। হাইকোর্টে ব্রিফিং চলছে, আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে আজ থেকে অফিস শুরু করেছেন নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি AKM আসাদুজ্জামান সহ 2 কমিশনার। সকাল 9টায় প্রথমে দুদক কার্যালয়ে আসেন 2 কমিশনার, ডক্টর জাহাঙ্গীর আলম খান ও ডক্টর সাজ্জাদ হোসেন ভুইয়া। এরপরে আসেন নতুন চেয়ারম্যান। এর আগে মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন নতুন কমিশনের 3 সদস্য। নতুন কমিশনের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে দুদকের কার্যক্রমে গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে এনসিপি নেতা নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সকালে নোয়াখালীর হাতিয়া উপজেলার স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এর শুনানি হবার কথা রয়েছে। রিটে সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা সহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। নগরী পরিচ্ছন্ন রাখতে ব্যর্থ হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। এ সময় তিনি রাজধানীর বিভিন্ন মার্কেটের সামনের জায়গা নিজেদেরকেই পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন। বুধবার সায়েন্স ল্যাবের সামনে পরিচ্ছন্নতা ও উচ্ছেদ অভিযান উদ্বোধন করে এসব কথা বলেন প্রশাসক আব্দুস সালাম। তিনি আরও বলেন,
বারবার সতর্ক করার পরেও নগরবাসী ও ব্যবসায়ীরা নগর পরিচ্ছন্ন রাখছেন না, তাই এখন ব্যবস্থা নেওয়া ছাড়া আর উপায় নেই। এছাড়া আগামী 2 সপ্তাহের মধ্যে হকারদের নীতিমালা চূড়ান্ত হবে বলেও জানান তিনি। এরপর রিকশার জন্যও নীতিমালা করার কথা জানান প্রশাসক। রিকশা তৈরির জন্য কারখানাগুলোকে বুয়েট থেকে অনুমোদন নিতে হবে বলেও জানান আব্দুস সালাম। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।